আজকে কথা বলছি ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন একালের সবচেয়ে আলোচিত নায়ক অনন্ত জলিল। শুধু নায়ক বললে বোধহয় ভুল করা হবে, কারণ আপনার পরিচালনায় ছবিও আসছে। আপনি শুরুতে যেটা বলেছেন, আমরা যে জায়গায় ছিলাম যে আসলেই বাংলা সিনেমাকে আপনি একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এত অল্প সময়ে। এই যে এরকম খুব হার্টথ্রোব নায়ক, মানে আলোচিত নায়কের যে খ্যাতি পেয়েছেন, এটার পিছনে টাকার অবদান কতখানি আর আপনার অবদান কতখানি? ওকে, আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপু যে প্রশ্নটা মানে আপনি বলেছিলেন ওটার আমার কথা বলা হয়নি, এটার আগে বলে আমি আসছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ ভার্সিটিতে আপনি যদি আজকালকে এটিএন নিউজের একটা ক্যামেরা পাঠিয়ে দেন যে মানে অনন্তর ছবিগুলো দেখে মানে কমেন্টটা কি তাদের, আপনি এখানে শতকরা 90টা কমেন্ট পাবেন হি ইজ দ্য বেস্ট হিরো। আর 2-4 জন আপনি পাবেনই, এটা ফেসবুকে গেলে পাবেন, আপনি মুভি রিভিউতে গেলে পাবেন যে অনন্তর মতো হিরো কিন্তু বাংলাদেশে যদি কেউ আসে ভাগ্যের কথা হবে। কারণ আজ পর্যন্ত যে ছবিগুলো অনন্ত করেছে সেটা স্ক্রিনে ভালোভাবে দেখা গিয়েছে যে এই ধরনের অ্যাকশন গুলো আজ পর্যন্ত কোনো হিরোর দ্বারাই করা সম্ভব। এইগুলো আপনি 11 তলা থেকে একটা লোক জাম্প করবে, এটা নর্মাল ব্যাপার না। আপনি 2 তলা থেকে পড়লে মরে যেতে পারেন। আর সেই ছবিতে সেই রিস্কগুলোই অনন্ত নিয়ে এই প্রপার অ্যাকশন গুলো করতে। অ্যাকশন হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার একটা ছবিতে, কারণ আপনি ডায়লগ দিবেন হয়তো আমার আর আপনার অভিনয়ের মধ্যে হয়তো 10% প্লাস মাইনাস হবে বা 20% প্লাস মাইনাস হবে, 20%, বাট এইগুলো কিন্তু 100% প্লাস মাইনাস। কারণ এই অনন্ত জলিল এখন যেখানে যাবে, যে কোনো ভার্সিটিতে যাবে, মানুষের যে রিসেপশনটা থাকবে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এখন ধরেন যে কোনো ভার্সিটি, নর্থ সাউথ বলেন, ঢাকা ভার্সিটি বলেন, আহসানুল্লাহ ভার্সিটি বলেন, যে কোনো জায়গায় তাদের অনুষ্ঠান মানে অনন্ত জলিলকে ইনভাইট করতে হবে। এটা কিন্তু এখন আপনি সিলেট বলেন, রাজশাহী বলেন, যে কোনো ভার্সিটি বলেন। আমরাও তো আজকে ঈদের বিশেষ অনুষ্ঠানে আপনাকে ইনভাইট করেছি, সো আমরা তো অবশ্যই ঈদের সময় সেলিব্রিটিদের নিয়ে আমরা অনুষ্ঠান করি। তো আজকে আপনি এই চেয়ারে, এটাও তো আমাদের মানে আমরা কেন, আপনি আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন, আপনি কেন অন্য নায়ককে ডাকেন না, আমাকে কেন ডাকেন, সেটা তো অবশ্যই একটা আরেকটা কথা বলি। যেমন গ্রামীণ ফোনের কর্পোরেট অফিসে মেবি 1500 স্টাফ অ্যাভেলেবল দেয়া। ওনাদের একটা কমপ্লেইন যে সিনেপ্লেক্সে এসে বা বলাকে যে টিকেট পায়, জানেন যে বলাকাতে খুব মারামারি হয়, মধুমিতাতে পুলিশ ডিউটি করে আমাদের ছবির সময়। তখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করলেন যে আমাদের স্ক্যানিং সিস্টেমটা আমাদের আছে, সিনেপ্লেক্সের মতনই ওদের 350 সিট ওরকম স্ক্যানিং সিস্টেমটা আছে। তখন বললো যে আমাদের ছবি দেখা যায় স্ক্রিনিং সিস্টেমটা আছে, একদম সিনেপ্লেক্স যেরকম অলমোস্ট কাছাকাছি ওরকম ব্যবস্থা আছে। কিন্তু ওদের 35 চালাতে পারবে না, ডিজিটাল মুভি চালাতে পারবে, মানে ডিস্ক অথবা ডিভিডি এরকম করে চালাতে। তখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা বললাম যে ঠিক আছে, আমাদের তো ছবি 5.1 সাউন্ডে অলরেডি ডিস্কে আনা আছে, আপনাদেরকে দিতে পারবো। তখন ওনারা রিকোয়েস্ট করলেন যে প্লিজ আপনি এবং বর্ষা যদি আসতেন তাহলে আমরা খুবই ভালো লাগতো। সেই গত 4 দিন বা 4 ডেজ আগের কথা। তখন এই মানে যখন আমরা বসুন্ধরাতে যাই, আপনি মানে ওইটা যদি কোনো মানে আগে থেকে তো ওরা কাউকে বলেনি, মানে যে রিসেপশনটা ছিল তাদের, আমি এই গল্পটা জানি, এবং গ্রামীণ ফোনে আমার অনেক বন্ধুরা কাজ করে, অনেকের আপনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন, অনেকেই জানে এবং সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমার খুবই কাছের বন্ধু গ্রামীণ ফোনে কাজ করেন, উনি বলেছেন যে অনন্ত জলিল খুবই ভালো একজন মানুষ, আপা আপনি কথা বলে খুব মজা পাবেন। মানে আমি আমার বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, নামটা বললাম না, ঠিকই বলেছে, আপনি খুবই সহজ সরল এবং ভালো একজন মানুষ। এবং বাংলা সিনেমাকে এই মাত্রায় নিয়ে যাওয়ার যে আপনার পরিশ্রমের কথা আপনি বলছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে এত অল্প সময়ের মধ্যে এরকম আলোচিত একজন নায়ক হয়ে যাওয়ার পেছনে টাকার অবদান কতখানি, নিজের অবদান কতখানি, কাকে ফলো করছেন, সালমান খান নাকি শাহরুখ খান নাকি? আপনি বলছেন যে আপনার তুলনা, আপনার কম্পিটিটর শুধু টম ক্রুজ হতে পারে, এর বাইরে আপনি ওদের দিকে তাকাচ্ছেন না। আমি যদি কাউকে ফলো করি, আমি বিজনেসের ব্যাপারে যদি ফলো করতাম, তাহলে সবচেয়ে ভালো সৎ
নিষ্ঠাবান বিজনেসম্যানকে আমি ফলো করতাম। এটা ছিল আমার মানে এখন বিজনেসের ব্যাপারে কাউকে ফলো করছেন না? ব্যাপারে ফলো করব না এটা তো হতেই পারে না, কারণ মানুষ তো সারা জীবনই শিখবে, মরার আগের দিন পর্যন্ত শিখা যাবে, এটা তো অবশ্যই। আর যদি আমি অভিনয়ের ব্যাপারে ফলো করতাম, কারণ আমি তো আগে কোথাও প্র্যাকটিস করিনি অভিনয় বা কোনো ক্লাস করিনি, তা আমি তখন রাজ্জাক আঙ্কেলকে আমি ওনার সাথে অনেক যোগাযোগ করতাম, যে উনি যেহেতু বাংলাদেশের নায়ক রাজ্জাক, এবং আমরা ছোটবেলায় ওনার ছবি দেখতাম, খুবই ভালো লাগতো ওনার ছবি দেখতে, তখন ওনার সাথে, তারপরে আমাদের যে পারভেজ ভাই আছে সোহেল রানা, ওনার সাথে আমি যোগাযোগ করতাম। এগুলো নিয়ে আমি কিছুটা হলো ওনাদের কাছ থেকে জ্ঞান, আলমগীর সাহেব আছেন, ওনাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি অভিনয়ের ব্যাপারে। আর যদি অ্যাকশনের ব্যাপারে হয় সেটা অবশ্যই বলবো টম ক্রুজ, কারণ এইবার যে টম ক্রুজ যে MI4 যে ছবিটা দেখেছেন আপনারা, যে টম ক্রুজ ওই যে দুবাইয়ের যে সবচেয়ে উঁচু বিল্ডিংটা, বুর্জ খালিফা বোধহয় বিল্ডিংটার নাম, ওই বিল্ডিংটাতে যে ধরনের কাজগুলো করেন, জাম্প করার যে মানে দুঃসাহসিক যে কাজগুলো, এগুলোর কিন্তু আপনি জানেন যে এই বিল্ডিংটা কত হাইট, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে উচ্চতম বিল্ডিং এটা। ওইখানে তার কিছুটা সিজি ওয়ার্ক আছে, কিছুটা প্র্যাকটিক্যাল কাজ করতে হয়েছে, যারা তো আমিও কাজ করি জানি। এইটা দেখার পর থেকে কিন্তু আমি সারাক্ষণ চিন্তা করতাম যে এই কাজটা আমি কিভাবে করবো, আমি কিভাবে করবো। আমার যে নিঃস্বার্থ ভালোবাসা ছবিটাতে, এই ছবিতে আমি 23 তলা থেকে জাম্প করি, এবং জাম্প করা কিন্তু একটা খুব সহজ কাজ, যে আপনি রোপ থাকবে, সিকিউরিটি, শুধু হার্টবিটটা যেন বেড়ে না যায়, খুব নিজের যে সাহসী থাকেন জাম্পটা করতে পারবেন, বিকজ সেফটিটা অনেক বেশি থাকে তখন। কিন্তু এই ছবিটা টম ক্রুজটা কি ছিল, পিছনে পা ছিল, হেঁটে হেঁটে নামা, এটা খুব দুঃসাহসিক একটা ব্যাপার। এই কাজটাও কিন্তু আমি নিঃস্বার্থ ভালোবাসাতে করি। এই কারণেই আমি বলেছি, যদি আমি কাউকে মানে বলি যে কম্পিটিটর ভাবেন বা প্রতিদ্বন্দ্বী ভাবি কাউকে, তাহলে আমি টম ক্রুজকে ভাববো, কারণ এই শটটা এখনো ভারতে কেউ দেয়নি। আপনি সালমান খান কিন্তু খুব ভালো অ্যাকশন মুভি বানান, এবং অজয় দেবগান বানান, ওনারাও কিন্তু কোনো ছবিতে এই ধরনের শটটা নেই যেটা টম ক্রুজ দিয়েছে, এবং যেই কাজটা আমার নিঃস্বার্থ ভালোবাসাতে আসছে, যেই কাজটা আমি করেছি, আমি কিন্তু মানে মুখে বলার জন্য একটা কথা বলে দিব, এটা কিন্তু এত রিস্ক কেন নিচ্ছেন বলেন তো? এত রিস্ক নেওয়ার একটাই কারণ, মানে ধরেন আপনি জাম্প করতে গিয়ে মরে গেলেন, তখন অনন্ত, এরকম কিন্তু আমার প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি যে জাম্প করতে যে মরে যাওয়ার অবস্থা হয় নাই এরকম না। যেমন এই ছবিতে যখন আমি 23 তলা থেকে এই কাজটা করতে যাই, মানে হেঁটে নামতে যাই, পাটা পিছলিয়ে যাওয়া, আমি 23 তলা থেকে আনটিল 13 তলা পর্যন্ত পড়ে যাই। তখন ওই যে সেফটি যে তারটা থাকে খুবই চিকন, অ্যাবাউট 5 মিলিমিটার মানে রাউন্ড ওয়াইড থাকে, এটা ওইটার যে লক গুলো থাকে, যদি এত মানে ভারী মানুষটা তো ভারী অবশ্যই, এটা যখন ঝাঁকি খাওয়ার পরে যদি লকটা একটু স্লিপ কাটে, তখন কিন্তু আমি নিচে পড়ে যাবো। এত বড় বড় রিস্কে কাজ করি আমি। তারপরে যেটা মোস্ট ওয়েলকামে দেখলেন যে 11 তলা থেকে মারতে মারতে আমরা নিচে নামছি, মানে এগুলো কিন্তু খুব হাই রিস্ক। এই কারণেই আমি আসলে মানে একটা কথা বলবো সেটা যুক্তি থাকবে না, বা আমি প্রমাণ করতে পারবো না এমন কথা না বলার চেষ্টা আমি করি। তার মানে আপনি এত মানে এরকম সফলতা পেয়েছেন, এটা আপনি জীবন বাজি রেখে অভিনয় করছেন, সে কারণেই। কেন আপনার জীবন বাজি রেখে অভিনয় করতে আমি আসলে মানে কি এমন মানে বাংলাদেশের কি ইয়ে হয়ে গেল যে একজন অনন্ত জলিলের জীবন বাজি রেখে অভিনয় করতে হবে? এটা কিন্তু আজকেই তার প্রমাণ। অনন্ত জলিল এই 4টা ছবি রিলিজ করে যেই ধরনের দর্শক, এখন নতুন দর্শক হলে নিয়ে এসেছে, এবং যারা লাভবান, আজকে ইন্ডাস্ট্রি লাভবান, যে 4টা ছবি রিলিজ হলো ঈদের আগে আমারটার সাথে, তাদের ছবিটাও কিন্তু ভালো চলে। আর এই যে দর্শকগুলো আনা, তারপরে যে নতুন ছেলে মেয়ের যে আরেকটা ছবি রিলিজ হলো, সেটাও কিন্তু ভালো চলছে, এখন দর্শক হলে আসছে। এটাই কিন্তু কারণ যে একটা মানুষ ইনভেস্ট করেন, আপনি রিস্কও নিচ্ছেন, আপনি দুই ধরনের রিস্ক নিচ্ছেন বাংলাদেশের সিনেমার জন্য। একটা হলো জীবন বাজি রেখে আপনি মানে হিরো টম ক্রুজের সঙ্গে পাল্লা দিচ্ছেন, আরেকটা হলো যে টাকা বাজি রেখে, মানে 5 কোটি টাকা 7 কোটি টাকা বাজেট বা তারও বেশি। এটা অন্যায় কিছু না, আমি বলছি এটা কি উঠে আসে, মানে আপনার প্রথম অভিজ্ঞতা কি? আমরা যদি হিসাব করি ঈদের রিলিজ, আমি ধরে নিলাম 20টা হলে অনন্ত জলিলের ফিল্ম গেল, গড়ে
1,00,000 টাকা, তারপরে সপ্তাহেই তো কমতে থাকে। পরের সপ্তাহ থেকে 70, আমি অনেক বেশি করে বলছি আর কি, রিয়েলিটি এর চেয়ে খারাপ, এবং এই কারণেই অনেক ভালো হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ভালো প্রযোজকরা ইনভেস্ট করছে না, বাংলা সিনেমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে আপনি কি আপনার কোনো একটা ফিল্মে আপনার ব্যবসা সফল হয়েছে এরকম বলতে পারবেন? আমার 3টা ছবিতেই ব্যবসা সফল। একটা মানে হচ্ছে কিভাবে, কোন আমি বলে নিই, হ্যাঁ, তারপরে সবগুলোতে আসি। খোঁজ দ্য সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, 3টাই ব্যবসা সফল। শুধু খারাপ গিয়েছিল আমাদের হৃদয় ভাঙা ঢেউটা, কারণ ওই টাইমটা এত শীত ছিল, আমরা ডিসেম্বরে ছবিটা রিলিজ করি, মানে গ্রামে তো 9টা মানে 8টা 7টার পরে তো মানুষই বেরোতো না, কুয়াশায় ঢেকে যেত। তারপরে ঢাকাতেও কিছু মানে পলিটিক্যাল প্রবলেমটা ছিল, লোক মারা গিয়েছিল ঢাকা কলেজের সামনে, মধুমিতার এইখানে, এগুলো নিয়ে বেশ প্রবলেম হচ্ছিল, প্লাস শীত তো ছিল, এই 9টার পরে কোনো শো চলতো না। এই ছবিটাতে আমাদের খারাপ গিয়েছিল, বাকি 3টা ছবিতে ভালো গিয়েছে। এফডিসির যে বাউন্ডারিটা আছে, এখানে আমাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু এখানে অনেক বড় একটা নেগলেন্সি আছে, যার কারণে ওনাদের কারণে এই ছবির বাজেটটা ঠিকই দেখাচ্ছেন 1 কোটি 1.5 কোটি টাকা, বাট স্ক্রিনে পাওয়া যাচ্ছে 30 লক্ষ টাকা, যার কারণে ভালো অডিয়েন্স হলে আসতো। ওনাদের ক্যামেরা, আপনি যদি কালকে এটিএন নিউজের ক্যামেরা পাঠান এফডিসিতে, যদি কোনো সিনেমার শুটিং হয়, তাহলে দেখবেন 12টার আগে ক্যামেরা ওপেন হবে। আচ্ছা, হ্যাঁ, সেটা আপনি বললেন তো। আর আমার না, সেটা এফডিসিতে বলছি, সেটা আউটডোরের কথা বললাম। আর আমাদের যদি ছবির শুটিং হয়, তাহলে শুটিং শুরু হবে 9:45-র মধ্যে। এই যে ডিফারেন্টটা 4-5 আওয়ারের যে ডিফারেন্টটা, এটাতে কিন্তু ছবির আমরা কাজটা খুব সহজে ভালোভাবে শেষ করতে পারি। এবার আসি টেকনোলজি নিয়ে। আপনি বাংলাদেশে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক করবেন, যেটা আপনার পেমেন্ট করতে হবে 1,20,000 টাকা। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক করবো হচ্ছে ভ্যাঙ্কাটাসকে দিয়ে চেন্নাই, ওকে পেমেন্ট করতে হবে 1.5 লক্ষ টাকা। এটা কিন্তু খুব বড় কিছু না। এই যে বাজেটটা, এটা কিন্তু আমি ভালো ভালো জিনিসগুলো একত্রে করে ছবিটাতে প্রেজেন্ট করি। যেমন একটা ভিজুয়াল এফেক্ট বলেন, গ্রাফিক্স কাজগুলো বলেন, এটা কিন্তু খুব বেশি টাকা লাগে না। শুধুমাত্র এই টেকনোলজি আমাদের দেশে এখনো শুরু হয়নি, ভালো কোম্পানিগুলো আসে নাই, এই কারণে আমরা বাইরে থেকে এটা করে আনছি। তার মানেই না যে অনেক বড় বাজেটের ব্যাপার, বড় বাজেট। তার মানে আসলে আমরা ভুল জানি, আমরা বলি যে 5 কোটি টাকা, এরকম কিছু না। আপনার 1 কোটি টাকার উপরে তেমন কোনো, মানে বাংলাদেশের ছবির যেই বাজেটটা, আমাদের ছবির যেই বাজেটটা হয়তো 10% প্লাস মাইনাস হতে পারে। মানে যেভাবে আলোচনা করে, এটা শুধুমাত্র দর্শক যখন স্ক্যানিং দেখে, তখনই আসলে এই আলোচনাটা বিষয়টা, দর্শক যখন স্ক্রিনে দেখে তখনই তারা বুঝতে পারে, তারা ধরে নেয় যে এটা 5 কোটি টাকা। আমার মতো বুদ্ধ না, দেখে মনে হয় যে 5 কোটি টাকা, আসলে 5 কোটি টাকা না। আপনি ব্যবসায়ী হিসেবে খুবই ভালো, এবং নিশ্চয়ই দর্শকের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন ব্যাপারটা, ক্লিয়ার হয়ে গেছে এখন ব্যাপারটা। আর আরেকটা ছোট্ট জিনিস, আমাদের হাতে খুবই সময় কম। আমি আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে আপনি বাইরে পড়াশোনা করেছেন। আপনি কি বিদেশে গিয়েছিলেন? আমি বিবিএ করেছি ম্যানচেস্টারে। আচ্ছা, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে বিবিএ করেছেন। এখন বিজনেসম্যানরা এসে বিজনেসের নানান ট্রিক্স দিয়ে এই ইন্ডাস্ট্রিও দখল করে নিচ্ছে। ধরেন বিশাল যারা হিরো, যাদের নাকি জন্মই হয়েছে নায়ক হবার জন্য, অভিনয় করেছে, নানা রকম প্র্যাকটিস করেছে, তারা আর এখন হালে পানি পাচ্ছে না, এখানে এসে অনন্ত জলিলরা এসে দখল করে নিচ্ছেন। তো আসলে এটা কিসের আলামত? না, ওইটা তো আপনি আপনার যোগ্যতা দিয়ে প্রমাণ করবেন যে আপনি আসলে কি করতে পারেন। দর্শক তো কেউ বোকা নয়। তার মানে মাস্টার অফ অল ট্রেড আপনি, মানে আপনি বিজনেসম্যান হিসেবেও ভালো, ফ্যাশন ডিজাইনার হিসেবেও ভালো, বিবিএ করেছেন, ম্যানচেস্টারে পড়াশোনা করেছেন, এবং সেই বিজনেসের ওইসব আপনার কৌশলগুলো কাজে লাগিয়ে আপনি ফিল্ম বিজনেসে একটা খুব আলোচিত নায়ক হিসেবে হয়েছেন। প্রত্যেক নায়ক নায়িকার গডফাদার থাকে, আপনার কে? না, আমার এরকম কেউ নেই। গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে ঢোকা যায়? আমি তো প্রথম ছবিটাই যখন খোঁজটা সার্চ করি, তখন আসলে এফডিসিতে আমি কোনোদিন আসিনি। আচ্ছা, যখন ছবি রিলিজ করতে হবে, আমি জানতামই না যে এফডিসির নামটা দিতে হবে, এটা আমি জানতামই না।
এই কারণে আমার ছবি কিন্তু তখন সেন্সর বোর্ড আটকিয়ে দেয়, তখন ওনারা অনেক কিছু লিখে দেয় যে এগুলো ছবিতে দিতে হবে, স্টার্টিং এগুলো থাকতে হবে, তারপরে আমি আবার এগুলো রেডি করে আবার তারপরে প্রেজেন্ট করি। আমি এটা জানতামই। বর্ষাকে দিয়েই সব ছবির আপনার হিরোইন, এটাও একটা ব্যবসায়িক কৌশল কিনা? না না, এটা আসলে এরকম নয়। যেমন আমি প্রথম ছবি যেটা করি ওইটাতে দুইটা নায়িকা ছিল, একজন বর্ষা, একটা ববি। আমার মনে হয় অনেক রং ইনফরমেশন গুলো এখানে। আরেকটা সেকেন্ডলি যে ছবিটা আমার দা স্পিড ছবিটা রিলিজ হয় ওইটাতে বর্ষা ছিলই না। বর্ষা কোনো না কোনো ভাবে তো থাকবেই। মানে আমি জানতে চেয়েছি যে এটা একটা ব্যবসায়িক কৌশল, মানে অন্য যারা নায়ক যারা বড় হয়ে অনন্ত জলিল হতে চাবে তাদের জন্য কোনো পরামর্শ কিনা, যে নিজের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বা তাকে তাহলে পয়সাটা বেঁচে যায়, এটা একটা ভালো। না না, এটা সত্যি নয়। যেহেতু বর্ষাকে কি পয়সা দেন? যখন বর্ষা আমার গার্লফ্রেন্ড ছিল তখনও আমি ওর রিমুনারেশন যেটা নরমালি হওয়ার কথা আমি দিয়ে দিতাম। এখন আমার যদি ওয়াইফ, এখনো আমি সেই রিমুনারেশনটা ওকে দিয়ে দিই। এটা দিয়ে আমার ধারণা বর্ষা এই অনুষ্ঠানটা দেখবেন, এবং আপনি যদি ভুল বলে থাকেন বাসায় গেলে আপনার খবর আছে। কারণ এই পার্সোনাল যে ওর কিছু পার্সোনাল কিছু কেনাকাটা হাবি জাবি যেটাই করবে এটা ওর কাজে লাগবে, ওইটা কি না। কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি জানেন যে সারা দেশ বা বিদেশেও যে কথাটা আছে যে যদি যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তার কিন্তু একটু মানে দর্শক চাহিদাটা কমে যায়। যদি আপনি বিজনেসের কৌশল বলেন তাহলে এটা একদম টোটালি। তার মানে আমাদের জন্য কি কোনো দুঃসংবাদ যে নেক্সট ফিল্মে আপনি? না, ওটা না। আমি আসলে বর্ষাকে নিয়ে কেন কাজ করি, একটাই কারণ, যেহেতু ওরও শখ ছিল যে ও ছবি করবে মিডিয়াতে, আর আমারও প্রথম পরিচয় থেকে ওর সাথে একসাথে আমরা ছবি করি দুজন। শুধু মানে স্পিড ছবিটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার ছিল ছবিটা, এই কারণে ছবিটা ও কাজ করে পারেনি। এই কারণে যেহেতু ও বাইরের কোনো ছবি করে না, আর আমি বাইরের ওকে বাদ দিয়ে একটা ছবি করলে এটা আমার কাছেও দেখাটা ভালো লাগবে না। প্লাস সেকেন্ডলি হচ্ছে দর্শকের কিন্তু অনেক বড় একটা চাহিদাও আছে বর্ষার প্রতি। যেহেতু মানে আপনি যেমন ক্রেজ, বর্ষাও কিন্তু একটা ক্রেজ এখন, কারণ সবাই ওকে বেশ ভালো পছন্দ করে। যেমন স্পিডে যখন ও ছিল না তখন অনেকেরই ধারণা ছিল যে ও আছে, মানে ছবিটা লাস্ট পর্যন্ত দেখেও তারা মনে করতো যে মানে এই মনে হয় এন্ট্রিটা হবে। আপনার যে বরাবর যে দর্শকপ্রিয়তা, সেই দর্শকপ্রিয়তা আরো উন্নতি হোক এটুকু আমরা চাই, এটুকু শুভকামনা থাকলো। আমাদের এই অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনন্ত জলিল। আপনি আরো অনেক এগিয়ে যান, আমরা সকলেই আছি আপনার সঙ্গে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে এতক্ষণ ছিলেন অনন্ত জলিল এবং আপনারাও ছিলেন। আশা করি আমাদের আজকের এই আলাপচারিতা আপনাদের ভালো লেগেছে।